যেদিন প্রথম ক্লাস করতে এসেছিলাম সেদিনই চিনলাম লতাকে। সিনিয়র, ঠান্ডা মেজাজের, চোখে কড়া চশমা আর ঠোঁটে একটা অবজ্ঞার হাসি। সবাই তাকে লতা ম্যাডাম বললেও আমার কাছে সে শুধু আমার বউ। কিন্তু সমস্যা হলো এই বউটা ক্লাসে আমার ম্যাডাম। শুভ, তুমি ঠিক করে বোর্ডে চোখ দাও, এত চেয়ে থাকো কেন? ম্যাডাম, আপনি কি জানেন না আমি শুধুই বোর্ডের লেখা পড়ছি, আপনার নয়। লতা চোখ সরু করে তাকায়, সেই চেনা চাহনি যেটা বাসায় রাতে দেখে ভয় পাই, কিন্তু ক্লাসে আমি সাহসী প্রেমিক। আমি শুভ, কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। বন্ধুবান্ধব, ক্লাস, আড্ডা সবই চলছিল স্বাভাবিকভাবে, যতদিন না একটা ঝড় এসে আমার জীবনে প্রবেশ করল। আর সেই ঝড়টা হলো লতা। লতা ম্যাডাম না, শুধুই ম্যাডাম না, সে আমার বউ। অবাক লাগছে? লাগারই কথা, কারণ আমাদের বিয়ে হয়েছে ঠিক ৩ মাস আগে, ফ্যামিলি অ্যারেঞ্জড। হঠাৎ অপ্রত্যাশিতভাবে। আমি কিছুই জানতাম না বাবা মা যে মেয়েটাকে পছন্দ করেছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো গৃহিণী টাইপের মেয়ে হবে, কিন্তু বিয়ের দিন বর্ষে যে মেয়ের বাড়ি গিয়ে দেখি আমার বউ বসে আছে শাড়ি পরে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে চশমা। আমি সে তো আমার কলেজের ম্যাডাম, আমার ৩ বছরের সিনিয়র। সে আমাকে দেখে হালকা হাসল। আমি তো পুরা ফ্রিজ। বলল, তোমার মতো দুষ্টু ছেলের জন্যে আমিই পারফেক্ট হব। এরপর সে আমার বউ হয়ে যায়। কলেজে সে তার মতো, আমি আমার মতো। ক্লাসে আমার জন্য সে আরও বেশি রাগী, আরও কড়া, যেন আমাকে কোনোভাবেই স্পেশাল মনে না হয় কারো। কিন্তু আমার তো রক্তে দুষ্টমি, আমি ছেড়ে দেব? আজ ক্লাসে ঢুকেই লতা ম্যাডাম চোখ গরম করে বলল, শুভ, কাল হোমওয়ার্ক জমা দাওনি কেন? বাসায় ইলেকট্রিসিটি ছিল না ম্যাডাম, আপনি তো জানেন একই বাড়িতে থাকি। সে চোখ বড় করে তাকালো। ক্লাসে কেউ কিছু বুঝল না, শুধু আমি বুঝলাম। আজ বাসায় গিয়ে আমার গলায় দড়ি পড়বে। তারপর সে হেঁটে হেঁটে আমার কাছে এলো। লতার খোলা চুলের গন্ধে আমি একটু নেশাগ্রস্ত। কানে ফিসফিস করে বলল, আর একটা শব্দ বললে রাতে দরজা খুলব না। তাতে আমি ভয় পাই নাকি? দরজা না খুললে জানালা দিয়ে ঢুকব বউ? রাতে আমি ঘরে ঢুকতেই লতা বলল, তুমি ক্লাসে এসব বলো কেন? কেউ যদি ধরে পেলে? এই লুকিয়ে ভালোবাসার মধ্যে যত রোম্যান্স, সেটা স্বাদ তুমি পেলে তো? আর ওই ক্লাসের টেবিলের নিচে আমার পা ছুঁয়ে যাওয়ার নাটকটা কি ছিল? আমি তো ছুঁইনি, তুমি ছুঁয়েছ। তবে আজ রাতে ছুব ঠিকই ম্যাডাম। তার মুখে একটু রাগ, একটু লজ্জা, আর ঠোঁটে সেই পুরনো চুমু দেওয়ার ইচ্ছে। সকাল ৮টা। আমি যথারীতি সবার আগে পৌঁছেছি, কারণ আমি জানি আজ যে ক্লাসটা আছে সেটা লতা ম্যাডাম নিবে। আর এই একটাই সুযোগ থাকে তাকে একদম কাছ থেকে দেখার, একটু চোখে চোখ রাখার, একটু কানে কানে কিছু বলার। যদিও সে কখনো পাত্তা দেয় না, বরং বেশি বাড়াবাড়ি করলে রাতে শাস্তি দেয়, কিন্তু সেটা নিয়েও আমার বিশেষ আপত্তি নেই। আজ সে সাদা সালোয়ার কামিজ পরে এসেছে, কড়া করে চোখে কাজল টেনেছে, ঠোঁটে একটা গাঢ় লিপস্টিক, চোখে সেই চেনা জলজলে দৃষ্টি। এই চাহনি দেখে অনেকেই ভয় পায়, কিন্তু সে তো আমার বউ। আমি ভয় না পেয়ে তাকে চ্যালেঞ্জ করি। ক্লাসে ঢোকেই সে গম্ভীর গলায় বলল, যারা দেরি করবে তারা আজ ক্লাসে ঢুকতে পারবে না। বিশেষ করে কারো যদি নামের প্রথম অক্ষর অয়ে শুরু হয়, আমি বিশেষভাবে সাবধান করছি। সবাই একচোট হাসল, কারণ সবাই জানে মানে শুভ, মানে আমি। গা না মেলে হালকা হেসে তাকালাম তার দিকে। ম্যাডাম, আমার মনে হয় আপনি আমাকে বিশেষ ভালোবাসেন, তাই আমাকে বিশেষ কড়া নজরে রাখেন। মিস্টার শুভ, তুমি সবসময় এই ধরনের অসভ্যতা করো। তুমি ক্লাসের ডিসিপ্লিন রাখতে জানো না, ক্লাসরুমকে খেলাঘর ভাবো। তোমার মতো স্টুডেন্টদের জন্যই কলেজের পরিবেশ নষ্ট হয়। আচ্ছা ম্যাডাম, আমি যদি বেশি অসভ্য হয়ে যাই, তাহলে আপনি আমাকে কলেজ থেকে বের করে দিয়েন না, আর রাতে বিছানা থেকে বের করে দেবেন না? তুমি দাঁড়াও, তোমার মতো স্টুডেন্টদের ক্লাসে দাঁড়িয়ে রাখতে হয়। সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিন্তু ভেতরে ভেতরে হাসছি, কারণ জানি আজকেও রাতে আমার শাস্তি হবে। বাসায় ফিরে রাতে সে ঘরে ঢুকলো, হাতে বই, মুখ শক্ত। আমি বিছানায় বসে মোবাইল ঘাঁটছিলাম। সে কোনো কথা না বলে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আমি উঠে গিয়ে পেছনে দাঁড়িয়ে কানে কানে বললাম, তুমি তো আজ পুরো অস্কার উইনিং পারফরমেন্স দিলে। ক্লাসে কি রাগ, একদম যেন বউ না ব্যাচেলার ম্যাডাম। তুমি বুঝো না শুভ, সবাই যদি কিছু টের পেয়ে যায় আমার সম্মানটা যাবে। আমি সিনিয়র, আমি শিক্ষিকা, তুমি আমার স্বামী। এই খবরটা প্রকাশ হলে আমার চাকরি নিয়েই ঝামেলা হতে পারে। সে ধীরে ধীরে ঘুরে তাকালো, চোখে রাগ, ঠোঁটে ব্যথা, কণ্ঠে ক্ষীণ কাঁপুনি। তার হাতটা ধরলাম। জানি রে, কিন্তু এত কড়া হয়ে যাও কেন ক্লাসে? একটু একটু দুষ্টুমি করলে তুমি তো এমন আচরণ করো যেন আমি কোনো অপরাধী। তোমার চোখের দিকে তাকালে নিজেকে আর শক্ত রাখতে পারি না, তাই এত কড়া হয়। ভালোবাসা লুকানো যায়, কিন্তু চোখে ধরা পড়ে ম্যাডাম। তুই যতই মুখে রাগ দেখাস, জানি রাত শেষে তুই শুধু আমার। লতা আমার বউ। তবে আজ রাতে একটুও ঘনিষ্ঠ হবি না, আমি খুব রাগান্বিত আছি। চেষ্টা করব, কিন্তু ঘুম আসবে না তো। তুই পাশে থাকলে ছুঁয়ে ফেলতে ইচ্ছে করে। আমার ম্যাডাম বউ, তার চোখে একটু জল, একটু লজ্জা, আর একটু ভালোবাসা।
3 মাস আগের কথা। আমার মা হুট করে বলল, শুভ, তোকে একটা মেয়ে দেখাতে নিয়ে যাব। তোর বাবা রাজি হয়ে গেছে, খুব ভালো ঘরের মেয়ে, লেখাপড়া জানে, মার্জিত, শিক্ষিত, তোর জন্য পারফেক্ট বউ হবে। মা, পড়াশোনা শেষ হয়নি, বিয়ের কথা কেন বলছো এখন? এই বিয়েটা পারিবারিক সম্মানের ব্যাপার। তাছাড়া তোর বাবার কোম্পানি সামলাচ্ছিস, বউ সামলাতে পারবি না? দ্রুত বিয়ে হলে পাপ কম হয়। আর বড় কথা, মেয়ের দাদি তোর দাদির বন্ধি মেয়ে, যদি তুই না বলিস তোর দাদি কষ্ট পাবে। বাধ্য হয়ে রাজি হলাম। তারপর বিয়ে ঠিক হলো, খুব ছোট করে, শুধু 2 পরিবার আর 2 সাক্ষী নিয়ে। শুনে আমি রীতিমতো নার্ভাস। যেদিন গেলাম দেখলাম কাবিরনামা রেডি, কাজী সাহেব মুখে হাসি, বাবা মা একপাশে বসে আছে আর মেয়েটা একটু দূরে বসে আছে ঘুমটা টেনে। যখন দেখলাম সামনে বসে আছে লতা, আমার কলেজের সিনিয়র, ভয়ঙ্কর রাগী লতা ম্যাডাম, যাকে দেখলেই বুক কেঁপে ওঠে, আমার মুখ শুকিয়ে গেল। এটা কিরকম মজা? মা, এটা তো আমার কলেজের ম্যাডাম। তুই জানিস ও তোকে আগে থেকেই পছন্দ করে, ভালোবাসে। মানে কিভাবে? শোনো তাহলে। তোমাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম তুমি সেই ধরনের ছেলে যে ক্লাসের সবাইকে হাসিয়ে রাখো, সব সময় দুষ্টুমি করো, কটু কথাও বলো। আমি তোমাকে ভেবেছিলাম ক্লাসের প্রবলেম বয়, কিন্তু সেদিন ক্লাস শেষে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। বাইরের রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখি সামনের ফুটপাথে একটা বৃদ্ধ ভিক্ষুকের পাশে বসে আছো। দোকান থেকে খাবার এনে লোকটাকে দিচ্ছিলে। বৃদ্ধ লোকটা হাত কাঁপিয়ে খাবার নেয়, তার চোখে পানি। তার কয়দিন পর আরেকটা ঘটনা ঘটল। এক বৃষ্টি ভেজা দিনে একটা পথশিশু কলেজ গেটের সামনে ভিজে কাঁপছিল। তুমি তার গায়ে নিজের জামাটা আর কিছু টাকা দিয়েছিলে। এমন অনেক ঘটনা আমার চোখে রাতো না। বুঝেছিলাম তুমি ছেলেটা অসাধারণ, আর তাই তোমাকে ভালোবাসাটা যেন আমার বিশেষ চাওয়া হয়ে যায়। তারপর তো ভাগ্যক্রমে তুমি আমার বর হয়ে গেলে। কথাগুলো লতা বলল। লতার কথা শুনে কি বলবো বুঝতে পারি না, তবে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি আমি। কলেজের ক্লাস শেষ করে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় বসেছিলাম। আমার টেবিলের পাশে এসে বসলো সিনিয়র তিথি আপু, 1 নম্বর সুন্দরী, দেমাগি, এক ছেলে ভোলা টাইপের। আমাকে দেখেই সে একটা কৌতুক করে বলল, তুমি খুব কিউট, হ্যান্ডসাম না কিন্তু কিউট, বুঝলে? তোমার বর কুকারের বিষয়টা আমি দেখছি। আমি হাসি চেপে চা খাচ্ছিলাম, কারণ জানতাম কেউ একজন দূর থেকে পাছর চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমার গোপন বউ, আমার ম্যাডাম লতা। আমি মাথা নামিয়ে থাকতেই দেখি হঠাৎ পেছন থেকে তার বজ্রকণ্ঠ ভেসে এলো, রহমান, তুমি এখানে দাঁড়াও। হঠাৎ ক্যাফেল হইচই থেমে গেল। আমি উঠে দাঁড়ালাম। তিথিও ভকাচা সোজা করে বসল, যেন ও কিছু করেনি। লতা ম্যাম সবার সামনে এসে দাঁড়িয়ে বললেন, তুমি তুমি দিন দিন মাথায় উঠেছ। আমার ক্লাসে তুমি নিয়মিত দেরি করো, পরীক্ষায় উত্তর লিখো নিজের মতে, আর এখন সিনিয়র মেয়েদের সঙ্গে ফালতু মজা করছো। কলেজ কি প্রেম করার জায়গা নাকি? আমি চুপ, মাথা নিচু। সবাই শুনছে, কেউ মুখে হাত চাপা দিয়ে হাসছে, কেউ চোখ কপালে তুলছে। কিন্তু আমি শুধু তাকিয়ে আছি লতার চোখের দিকে, যেখানে রাগ ছিল, কিন্তু ভেতরে লুকানো আগুনের মতো জ্বলছিল কষ্ট। কেউ বুঝল না সে কাকে বকছে, কিন্তু আমি বুঝলাম সে তার স্বামীকে অপমান করছে। কারণ কারণ ভেতরে ভেঙে পড়ছে লতা। লতা বলল, আজ থেকে তুমি আমার ক্লাসে প্রথম সারিকে বসবে, পেছনে আর নয়। আর তোমার নাম আমি প্রিন্সিপালের কাছে লিখে দিব। আপনার কষ্ট হচ্ছে তাই তো? শাট আপ। তারপর সে সবার সামনে সরে গেলেন, আর আমি স্থির দাঁড়িয়ে রইলাম। রাত 9টা। বাসায় রুমে ঢুকলাম, আলো নিভু নিভু। লতা দরজা খুলে দাঁড়িয়েছিল। আমি কিছু না বলে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে এসে বেডে বসে গেলাম। কথা বললাম না। সে আস্তে এসে পাশে বসল। তুমি কষ্ট পেয়েছ? আমি তোমাকে যতই অপমান করুক আমি মেনে নেব, কিন্তু অন্য কারো সামনে অপমান করবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। তুমি জানো না, আমি ওর কথা শুনছিলাম না। তিথি নিজের থেকে বলছিল, আমি তো কিছু করিনি। আমি জানি তুমি কিছু করনি, কিন্তু আমি সহ্য করতে পারিনি শুভ। তোর দিকে অন্য মেয়ে তাকাক, ওর মুখে তোর নাম থাকুক, আমি সহ্য করতে পারিনি। আমি তোকে নিজের বলে মনে করি। তার গলায় কেঁপে কেঁপে উঠে এলো শব্দগুলো। আমি তাকেই দেখলাম, লতার চোখে পানি। আমি আর সহ্য করতে পারলাম না। কাছে গিয়ে জড়িয়ে ধরলাম তাকে। তুমি আমাকে কলেজে শাস্তি দিতে পারো, কিন্তু রাতে তো শুধু আমার লতা থাকবে, তাই না? সে কিছু বলল না। আমার কানে তখন শুধু তার হৃৎস্পন্দন। রাতটা কেটে গেল চুপি চুপি। আমি আর লতা এক বিছানায়, এক মেঘলা আবেগে। ও কানের কাছে ফিসফিস করে বলল, তোর উপর আমার কোনো অধিকার নেই, সবার সামনে তাই বকেছি, কিন্তু তুই জানিস না, তোর একটু হাসির জন্যে আমি কিছু ছাড়তে পারি। কলেজে ঢুকতেই আমার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। সারাটা সকাল যেন অস্থির লাগছিল। লতা আজ কলেজে আসেনি, ফোন করিনি আমি, কারণ জানতাম ও রাগ করে থাকলে ফোন ধরবে না। কিন্তু এই অনুপস্থিতি যেন আমার ভেতরের সবটুকু এলোমেলো করে দিল। হঠাৎই শুনলাম লতা ম্যাম আজ সকালে ক্লাসে এসে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন, হাসপাতালে নেওয়া হয়েছে। আমার কানে কথাটা যেন বাজ পড়ার মতো এলো। দৌড়ে কলেজ থেকে অফিসে গেলাম। অফিস থেকে ঠিকানা নিলাম, হাসপাতাল। রাত তখন 8:30। আমি গিয়েছিলাম সবার চোখ এড়িয়ে, মুখে মাস্ক পরে লতার কেবিনে। কেবিনে ঢুকতেই দেখি লতা নিঃশব্দে শুয়ে আছে, চোখ বন্ধ, স্যালাইন চলছে। আমি আস্তে করে তার হাতটা ধরলাম। আমার স্পর্শেই সে ধীরে ধীরে চোখ মেলল। চোখে তাকিয়ে শুধু বলল, তুই এলি?
তুমি ভালো আছো? তুই রাগ করেছিলিস না? তুমি অজ্ঞান হয়ে গেলে সেখানে রাগ কেমন করে টিকে? আমি তার কপালে